নিয়ে চলে এলাম অরুণাচল ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের দেখাবো মেঘের বাড়ি মেচুকাকে। আগের দুটি পর্ব যদি এখনও না দেখে থাকেন তাহলে আই বাটনে আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল লিঙ্ক, দেখে নিতে পারেন। অনুরোধ রইল এই ভিডিওটি পুরোটা দেখবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহই আমাকে নিয়মিতভাবে কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। চলুন তবে ডুব দিই অরুণাচল নিয়ে লেখা আমার এই তৃতীয় অনুগল্পে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের অন্যতম কাজ হলো নিজের শ্যুট করা সমস্ত ফুটেজের ব্যাকআপ নেওয়া। সেটা সিনেমা হোক বা ভ্লগ, এই কাজটা করতেই হয়। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসাবে বসে গেলাম ব্যাকআপ নিতে। সিনেমার ক্ষেত্রে আমরা একে বলি রাশ বা র ট্রান্সফার। সকাল 8টায় ব্যাকআপের কাজ কিছুটা সামলে নিচে নেমে এলাম কিচেনে। সেই সময় কাঁধে এসে পড়ল এক চেনা ব্যস্ততার ছোঁয়া। খান্ডুবাবুর পরিবারের এই দুই সদস্য তখন তীব্র ব্যস্ত, আর আমার এক বন্ধুও পুরোদমে প্রস্তুত হয়ে পড়েছে। ব্রেকফাস্টে খেলাম ব্রেড অমলেট। সকাল 9:51 রওনা দিলাম ধনডুব হোমস্টে থেকে। আগামী 2 দিন ধরে আমরা ঘুরে দেখব মেচুকা, আর সেই সঙ্গে আপনাদেরও দেখাবো এই স্বপ্নে ঘেরা পাহাড়ি জনপদ। আজকের সফরের শুরু সিয়ম নদীর উপরে তৈরি এক মনোরম সাসপেনশন ব্রিজ দিয়ে। সিয়ম নদীর বুক চিরে ঝুলে আছে এক নরম স্বপ্নের সেতু। হাওয়ার দোলায় দুলছে তার দেহ যেন শিশির ভেজা সকাল। পাহাড়ের কোলে নদীর কলরবে আমরা পা রাখলাম সময়ের ওপারে। হালকা কাঁপুনি, উড়ন্ত মেঘ আর মনের ভেতর জমা হওয়া এক অদ্ভুত রোমাঞ্চ। কখনো দুপা এগিয়ে, কখনো থেমে নদীর নিচে গর্জন শুনে মনে হলো প্রকৃতি যেন আজ আমায় ডাকছে নিজের গান শোনাতে। বন্ধুদের হাসি, ক্যামেরার ক্লিক, শিশুর চিৎকারে মিশে গেল সিয়মের জলের ছন্দ, আর আমরা দাঁড়িয়ে থাকলাম, হারিয়ে গেলাম এই অনন্ত নীলের ভেতর। একটা মুহূর্ত যেন সমস্ত ক্লান্তি, সমস্ত পথের ধুলো ধুয়ে নিয়ে গেল। এই ছিল আমাদের সিয়মের ব্রিজের গল্প, স্বপ্নের মতো ছুঁয়ে যাওয়া। এরপর আবার যথারীতি বাজে রাস্তা, আর সেই সঙ্গেই স্বপ্নের মতো প্রকৃতির সৌন্দর্য চোখে মেখে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। কখনো মেঘের ফাঁক দিয়ে উঁকি দেয় পাহাড়ের চূড়া, কখনো সবুজ মোড়া উপত্যকা হাতছানি দেয়। কষ্টের মাঝে মিশেছিল অপার আনন্দের আহ্বান, যেন প্রকৃতি বলছে আর একটু এগিয়ে চলো। দার্জিলিং পাহাড়ের কোল ঘেঁষে থাকা এক শান্ত ছোট্ট গ্রাম। এখানকার মেঘগুলো যেন একটু বেশিই কাছের। চারপাশে শুধুই নীরবতা আর প্রকৃতির কোলাহল। কখনো নদীর কলরব, কখনো পাখির ডাক। মানুষজন কম, অথচ তাদের মিষ্টি হাসি আর সরলতা মন ভরিয়ে দেয়। দার্জিলিং যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক নিবৃত রূপকথার দেশ, যেখানে পৌঁছতে গেলে সইতে হয় অগণিত কষ্টের রাস্তা, আর পুরস্কার মেলে অবর্ণনীয় সৌন্দর্য। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটিকে স্থানীয়রা সলমান খান ভিউ পয়েন্ট বলেন। মেচুকার সলমান খান ভিউ পয়েন্ট আসলে একটি নির্দিষ্ট জায়গা, যেটি বলিউড তারকা সলমান খানের নামে পরিচিত হয়েছে। সলমান খান এই অঞ্চলে একটি সফরের সময় সাইকেল চালিয়ে ঘুরেছিলেন। তিনি মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের উদ্বোধনেও অংশ নিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে কোনো সিনেমার শুটিং তিনি অরুণাচলে করবেন। তার সফর এবং জনপ্রিয়তার কারণে স্থানীয়রা ভালোবেসে এই ভিউ পয়েন্টটির নাম রেখেছেন সলমান খান ভিউ পয়েন্ট। আজও এই জায়গাটি মেচুকার অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হয়ে আছে। সলমান খান ভিউ পয়েন্টে অবস্থিত দার্জিলিং ওকেম রিসর্ট প্রকৃতির কোলে একেবারে নিভৃত একটি আশ্রয়। রিসর্টের ঘরগুলির ভাড়া 3000 টাকা, যার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং বনফায়ারের আনন্দও অন্তর্ভুক্ত। আপনি যদি একেবারে নিরিবিলি পরিবেশে কাটাতে চান তবে এই রিসর্ট নিঃসন্দেহে পারফেক্ট চয়েস হবে। রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। তবে একটা বিষয় মনে রাখবেন, এখানে বিএসএনএল ছাড়া অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না।
মেচুকায় এয়ারটেল কোনো মতে ক্ষীণ সিগন্যাল দেয়, কিন্তু এখানে পুরোপুরি নেই বললেই চলে। তাই মেচুকা সফরে এলে নিরাপদ থাকার জন্য বিএসএনএল সংযোগ নিয়ে আসা প্রয়োজন। আমার নিজের এয়ারটেল কানেকশন থাকায় মাঝে মধ্যে সামান্য সংযোগ পেয়েছিলাম, তবে একে নির্ভরযোগ্য বলা যাবে না। টিনটিন একটা মিনি বনফায়ার বানিয়েছে, সুন্দর কাঠ দিয়ে, সাইড দিয়ে আবার পাথর দিয়ে ওটাকে এনসার্কেল করেছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। পাহাড়ের কোলে মেঘে ঢাকা এক আঁকাবাঁকা পথ, যেন ক্যানভাসে তুলির টানে আঁকা কোনো স্বপ্নের রেখাচিত্র। গাড়ির চাকা ঘোরে ধীরে, নিঃশব্দে পেছনে ফেলে দেয় অতীতের প্রতিটি বাঁক, আর সামনের জানালা খুলে দেয় অজানার এক রঙিন আহ্বান। চিরসবুজ বনানী যেন চুপিসারে কথা বলে হাওয়ার সঙ্গে। নরম সূর্যরশ্মি পাহাড়ের গায়ে পড়ে রূপকথার ছায়া ফেলে। মাঝে মাঝে দেখা মেলে ছোট ছোট জলের ধারা, কান পাতলেই শোনা যায় যেন প্রকৃতির বাউল গান। এই পথ শুধু গন্তব্যের দিকে নয়, এই পথ নিজেই এক অভিজ্ঞতা, এক অনুভূতি, এক নিঃশব্দ প্রার্থনা। স্যামটেন ইয়াংচা মনাস্ট্রির নীরব শান্তির দিকে এগিয়ে চলা। মেচুকা শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে স্যামটেন ইয়াংচা মনাস্ট্রি। এই মনাস্ট্রি মেচুকার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি। অনুমান করা হয় প্রায় 400 বছর আগে তিব্বতী বৌদ্ধ ভিক্ষুরা এই মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। মনাস্ট্রির মূল ভবনটি প্রচলিত তিব্বতী স্থাপত্য শৈলীতে তৈরি। উজ্জ্বল রঙের চূড়া, ধর্মচক্রের চিহ্ন এবং প্রাচীন থাঙ্কা পেইন্টিংসে মোড়া। মনাস্ট্রিতে প্রবেশ করলেই মন ভরে যায় এক অনির্বচনীয় প্রশান্তিতে। মৃদু হাওয়ায় ওড়ে প্রার্থনার পতাকা, যেন প্রতিটি পতাকার দোলায় ছড়িয়ে পড়ছে প্রার্থনার মন্ত্র। এখানে এখনও নিয়মিতভাবে স্থানীয় মানুষজন প্রার্থনা করতে আসেন, ধর্মীয় আচার অনুষ্ঠানও হয়। বিশেষ করে লোসার বা তিব্বতী নববর্ষের সময় মোনাস্ট্রিতে আলাদা রকমের উৎসবের মেজাজ দেখা যায়। এক কথায় স্যামটেন ইয়াংচা মনাস্ট্রি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মেচুকার ইতিহাস, সংস্কৃতি আর আত্মার এক অমূল্য সাক্ষী। গুরু নানক গুরুদ্বারা যাওয়ার কথা ছিল, কিন্তু কেন বলছি যাওয়ার কথা ছিল? কারণ যাওয়াই হলো না। ঠিক তার আগেই ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা। আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, আর গাড়ির ড্রাইভার রাজু প্রধান জানালো স্পেয়ার টায়ারেও নাকি হাওয়া নেই। একেবারে অফ রুটের মাঝে পুরো পরিবার আটকে পড়লাম। সময় প্রায় 3.5 ঘন্টা। চারপাশে কুয়াশা, বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা আর পাহাড়ের নীরবতা। আমরা যেন সিম্পলি ট্র্যাপড ছিলাম। মাঝে মধ্যে বিএসএনএলের নেটওয়ার্ক কানেকশন পাওয়া যাচ্ছিল, এয়ারটেল তো কার্যত অদৃশ্য। রাজুর কাছে একটা বিএসএনএল ছিল, কিন্তু সাহায্যের জন্য সে একবারও আমাদের ট্রাভেল এজেন্সি মহাবাহু ট্রাভেলসকে ফোন করল না, বারবার বলার পরেও না। আর মহাবাহু ট্রাভেলস অসমের একটি ট্রাভেল এজেন্সি, যাদের প্রচুর প্রশংসিত রিভিউ দেখে আমরাও গাড়ি বুক করেছিলাম। তারাও কোনো রকম দায়িত্ব নিল না। কথিত যে ড্রাইভার নাকি মেচুকা 0 চেনা, বাস্তবে তার অর্ধেক রাস্তা চেনারও প্রশ্ন নেই। প্রচণ্ড খিদে, ক্লান্তি আর অনিশ্চয়তার মাঝে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল গোগল আর টিনটিনকে দেখে। ওরা কিছু বলছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল ভিতরে ভিতরে কি ভয়ানক অসহায় অবস্থার মধ্যে আছে। শেষ পর্যন্ত হাল ছেড়ে না দিয়ে রাজুর ফোন থেকে আমাদের হোমস্টের মালিক খান্ডু ফিলেকে ফোন করি। তিনি এবং তার স্ত্রী নিজেরাই গাড়ি নিয়ে এসে আমাদের উদ্ধার করেন। না, গাড়ির ড্রাইভার বা ট্রাভেল এজেন্সির তরফ থেকে কোনো সাহায্য মেলেনি। যা ঘটেছে তা বলতেই হবে, এক চরম অব্যবস্থা, চরম অসভ্যতা আর ভয়ঙ্কর অভিজ্ঞতা।
আর সত্যিটা হলো মেচুকার অনেক সুন্দর গল্পের আড়ালে লুকিয়ে থাকে কিছু অপ্রকাশিত কষ্টের ইতিহাস, আর মহাবাহু ট্রাভেলসের মতো কিছু সংস্থা সেই ইতিহাসের এক অন্ধকার পাতা হয়ে থাকে। আজও সেই 3.5 ঘন্টার কথা ভাবলে শরীরে কাঁটা দেয়। সত্যি কিছু সফর শুধু সৌন্দর্যের নয়, শিক্ষা আর সতর্কতার গল্পও বয়ে আনে। আগের দিনের ভয়াবহতা পেছনে ফেলে আজ সকাল 8:19 বেরিয়ে পড়লাম ধনডুপ হোমস্টে থেকে। একটু আগেই বেরোতে হলো, কারণ সকাল 10টার পর বিআরওর ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় রাস্তা বন্ধ করে দেয়। পথে পড়ল ইন্ডিয়ান এয়ারফোর্সের ল্যান্ডিং গ্রাউন্ড, যা আমাদের হোমস্টে থেকে কয়েক মিটার দূরত্বেই। আজ আমাদের গন্তব্য লামাংয়ের ইয়ারলুং বেস ক্যাম্প। বলে রাখি, এখানে যেতে গেলে আলাদা পারমিট করতে হয়। হোমস্টের মালিক খান্ডু ফিলে আমাদের হয়ে সেই পারমিট করিয়ে দিলেন। মাথাপিছু খরচ পড়েছিল 300 টাকা। ছোট্ট টিনটিনের অবশ্য কোনো পারমিট লাগেনি। 12 বছরের নিচে বাচ্চাদের জন্য পারমিটের প্রয়োজনীয়তা নেই। আর একটা কথা, এই পারমিট কিন্তু আইএলপি বা ইনার লাইন পারমিটের থেকে আলাদা, তাই দুটো গুলিয়ে ফেলবেন না। ইয়ারলুং বেস ক্যাম্পের হেলিকপ্টার ক্র্যাশ সাইট দেখতে এগিয়ে চললাম আমরা। সেই জায়গায় পৌঁছতে গেলে 4টি চেক গেট অতিক্রম করতে হয়। প্রতিটি গেটে পারমিটের একটি কপি জমা দিতে হয় এবং আধার কার্ড দেখিয়ে শনাক্তকরণ করতে হয় ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের কাছে। গেটগুলিতে স্পষ্ট লেখা, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পথ যত এগোচ্ছিলাম ততই চোখে পড়ছিল বরফে মোড়া পাহাড়ের সৌন্দর্য, আর অনুভব করছিলাম তাপমাত্রা যেন হুহু করে নেমে যাচ্ছে। এক অভূতপূর্ব অভিজ্ঞতার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। প্রকৃতির অপার সৌন্দর্য আর রুক্ষ বাস্তবতার এক অপূর্ব মিশ্রণ ছুঁয়ে পথের ধারে আবার চোখে পড়ল বিআরওর পরিচিত স্লোগান, উই আর অন ডিউটি সো দ্যাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি। সত্যিই তো, দূর দূরান্তের সীমান্ত এলাকায় দুর্গম পাহাড়ের বুকে মাসের পর মাস অক্লান্ত পাহারা দেন আমাদের সেনা জওয়ানরা। আর সেই জন্যই তো আমরা নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমোতে পারি। জানি পাহারায় আছেন আমাদের অভিভাবকের মতো তারাই। মাথা নিচু হয়ে শ্রদ্ধায় ভরে যায় মন এই নীরব নায়কদের কথা ভাবলেই। নিশ্চল শুভ্রতায় মোড়ানো বরফ ঢাকা পাহাড়, জানালার কাঁচে আঁকা স্বপ্নের মতো লাগে। প্রকৃতি এখানে যেন থমকে দাঁড়িয়েছে, আর তার ছায়ায় পাহারা দেন সাহসের সেনারা। ওই বরফের পাথর ঘেরা রাস্তায় ওরা নিঃশব্দে লিখে চলে সাহসের গল্প। আমরা যখন নিশ্চিন্তে নিদ্রায় ডুবে থাকি, তখন রাত জাগা আকাশের নিচে ওরা জেগে থাকে। দেশের সীমারেখা বুকে আঁকড়ে ধরে ওরা রোজ বানিয়ে চলে নিরাপত্তার অদৃশ্য বলয়। সেই বলয়ের আড়ালেই আমরা নিঃশ্বাস নিই, স্বপ্ন দেখি, ভালোবাসি, বাঁচি। ইয়ারলুং বেস ক্যাম্প হলো এক অনন্য যাত্রার সূচনা বিন্দু। এখান থেকেই শুরু হয় দুরন্ত এক অভিযান পৃথিবীর অন্যতম গভীর ও বিশাল ক্যানিয়নের দিকে, যা বর্তমানে চীনের অধিকৃত তিব্বতে অবস্থিত। প্রকৃতির গহীন রহস্য আর বিশালতার আবেশ মিশে আছে এই অঞ্চলের প্রতিটি কোণায়। এই ইয়ারলুং বেস ক্যাম্পের কাছাকাছি রয়েছে হেলিকপ্টার ক্র্যাশ সাইট, যেখানে একসময় ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। আজও সেই সাইটটি অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে, ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। সৌভাগ্যবশত সেই দুর্ঘটনায় কোনো জওয়ানের প্রাণহানি ঘটেনি। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর সেখানে টিনটিনকে থামাবে কে? শুরু হয়ে গেল তার বরফ নিয়ে দুষ্টুমি। ছোট ছোট পায়ে দৌড়ে বেড়ানো, মুঠো মুঠো বরফ তুলে ছুঁড়ে দেওয়া, হাসির ঝর্ণাধারায় ভরে উঠল পুরো পাহাড়ি নিস্তব্ধতা।
এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে এই লেখা, জয় মা ভবানী, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণা। এই করতে করতে সামনে হনুমান মন্দির। কি অসাধারণ! পাহাড়ের মাঝখানে এরকম একটা জায়গায় হনুমান মন্দির। এই জায়গাটি যেন ছেড়ে যেতে মনই চাইছিল না। কি অপরূপ, কি শান্ত, কি মোহ চারিদিকে, ভাষায় পুরোটা প্রকাশ করা সম্ভব নয়। তবু সময়ের চাকার টানে এগিয়ে চলা ছাড়া উপায় নেই। পরবর্তী গন্তব্য গুরু নানক গুরুদ্বারা, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে পবিত্র লঙ্গরের দুপুরের আহার। তার আগে পৌঁছে গেলাম ৩ নম্বর চেক গেটের সামনে। আমি আর দাদা দাঁড়িয়ে দেখতে গেলাম ভারতীয় সেনাবাহিনীর তৈরি করা দেশের এই প্রান্তের লাস্ট ক্যাফে। একটি ক্যাফে ভালোবাসা যে কতটা গভীর সেটা যারা জানে তারাই বোঝে। তাই আমিও নিজেকে আটকাতে পারলাম না। একজন সেনা জওয়ান স্নেহভরে বানিয়ে দিলেন গরম গরম অমলেট। চারপাশে তুষারে ঢাকা পাহাড়, নির্মল আকাশের নিচে বসে অমলেট খাওয়ার অভিজ্ঞতা সত্যিই অমূল্য। মেচুকায় অবস্থিত গুরু নানক তপস্থান গুরুদ্বারার সাথে জড়িয়ে আছে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির স্মৃতি। বিশ্বাস করা হয় তার ভ্রমণের পথে এখানে তিনি কিছুদিন ধ্যানমগ্ন ছিলেন। অত্যন্ত সুন্দর এক উপত্যকার কোলে অবস্থিত এই গুরুদ্বারা ইতিহাস আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছে। বর্তমানে এই গুরুদ্বারাটি রক্ষণাবেক্ষণ করে ভারতীয় সেনাবাহিনী। গুরু নানক দেবজির মেচুকায় অবস্থান নিয়ে বহু লোককথা প্রচলিত রয়েছে। এখানে এক সেনা অফিসার আমাদের সেই কাহিনীগুলো শোনান, যেগুলি মন ছুঁয়ে যাওয়ার মতো। তবে একটি বিষয় মনে রাখতেই হবে, সেনাবাহিনীর কোনো সদস্যের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা। গুরুদ্বারায় প্রবেশ করে সেনাবাহিনীর জওয়ানেরা আমাদের অনুরোধ করেন মাথায় ওই বিশেষ কাপড় পরার জন্য। এটি গুরুদ্বারার পবিত্রতা রক্ষা করার জন্য। সেখানকার বিনামূল্যে লঙ্গারে রুটি, ভাত, ডাল, সবজি খেয়ে এবং তারপর গরম চা পান করে অনেক সময় কাটিয়ে দিলাম। চারপাশের দৃশ্য দেখছিলাম, মন শান্ত হয়ে যাচ্ছিল এবং এক গভীর আনন্দে ডুবেছিলাম। এ সময় প্রতিটি মুহূর্ত যেন স্মৃতির পাতায় লিখে নিলাম। অবশেষে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে প্রাণ ভরে আনন্দ নিয়ে ফেরার পথে রওনা হলাম।
ভোর 5:30 মেচুকার মেঘের বাড়িকে শেষবারের মতো চোখ ভরে দেখে রওনা দিলাম আলোর পথে ফেরার উদ্দেশ্যে। পাহাড়ি পথের প্রত্যাবর্তন যেন এক অদ্ভুত অনুভূতি। আবার সেই ভয়ঙ্কর রাস্তা, আবার বিয়ারও নিয়মিত রাস্তা মেরামতির জন্য বারবার পথরোধ। তাই ভোরবেলা বেরোতেই হয়েছিল, কিন্তু সমস্ত পরিকল্পনায় ব্যাঘাত ঘটালো দুর্ভোগ। মহাবাহু ট্রাভেলসের দেওয়া জীর্ণ গাড়ি আর ড্রাইভার রাজু প্রধানের অদক্ষ এবং অশোভন ব্যবহার। ফেরার পথে আবারও টায়ার পাংচার, অপেক্ষা, কাদা, ক্লান্তি আর বিরক্তি। রাস্তায় আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকলো প্রায় 2.5 ঘন্টা। এবার আর চুপ থাকা গেল না। রাজুর সাথে প্রবল বাকবিতণ্ডা বাঁধল। এতদিন সহ্য করে আসা অসভ্যতা আজ সব সীমা ছাড়িয়ে গেল। এই অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা: মহাবাহু ট্রাভেলসের কোনো পরিষেবা থেকে শত হাত দূরে থাকুন। নামে ভরসা পেলেও ব্যবহারে এরা সম্পূর্ণ অনিয়মিত, অসভ্য এবং প্রতারক। ভবিষ্যতে যদি কেউ অরুণাচল ভ্রমণের পরিকল্পনা করেন, এই এজেন্সির গাড়ি বুকিং করার আগে ভেবে দেখবেন 10 বার। যাই হোক, সমস্ত ক্লান্তি, ভিজে শরীর আর বিষণ্ণ মনে অবশেষে বিকেল 5:30টায় পৌঁছে গেলাম আলোতে। আগামী পর্বে নিয়ে আসছি অরুণাচলের আরেক রূপকথা, জিরো। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।